আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলো। সুবর্ণ ছোঁয়ায় কবিতা স্রোত, তৃতীয় ফেনী ভিউ কবিতা উৎসব 2026 সাবরুমের আমলিঘাটে। কল্যাণপুরে ধান ক্রয় শুরু, কৃষকদের মাঝে স্বস্তি ও উৎসাহ। পরিবেশের প্রতি দৃষ্টান্ত, পিকনিকে যাওয়ার আগে ব্যবসায়ী যুবকদের পরিচ্ছন্নতা অভিযান। সংস্কারের অভাবে মরণ ফাঁদ কৈলাস শহরের লোহার ব্রিজ, অল্পের জন্য প্রাণ রক্ষা মহিলার। কাঠালিয়া বালিকা বিদ্যালয়ে মৌমাছির হামলা, আহত 10 থেকে 12 জন ছাত্রী। সিপাহীজলা জেলায় গাঁজা বিরোধী অভিযানে হামলা, আহত 4 আসাম রাইফেল জওয়ান। এখন সংবাদ বিস্তারিত। ফেনী নদীর কলকল স্রোত আর পাহাড়ের প্রাকৃতিক চূড়ান্ত সৌন্দর্যের মাঝে রবিবার সাবরুম মহকুমার আমলিঘাট সন্ন্যাসী টিলায় অনুষ্ঠিত হলো তৃতীয় ফেনী ভিউ কবিতা উৎসব 2026। সীমান্তবর্তী এই অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলায় অংশ নিলেন সারা রাজ্যের শতাধিক কবি ও সাহিত্যিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফ মহাপরিদর্শক অলোক চক্রবর্তী বলেন, কবিতা মানুষের মনন ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করে, পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের সাংস্কৃতিক চর্চা জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে। তিনি ভবিষ্যতে এলাকার শিশু শিক্ষা ও সাংস্কৃতিক উদ্যোগে বিএসএফ এর সহযোগিতার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মণিবালা বৈদ্য দত্ত। বিশেষ অতিথি বিএসএফ 121 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুনীল কুমার মিশ্র। উপস্থিত ছিলেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, পশ্চিমবঙ্গের কবি সন্দীপ সাহু, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ও পোয়াংবাড়ি ব্লকের বিডিও দীপক দাস। শিব মন্দিরের প্রাচীন পাদদেশে ফেনী নদীর স্রোতের সঙ্গে মিশে কবিদের স্বরচিত কবিতা মানুষের হৃদয়ে প্রকৃতি, মানবিকতা ও প্রেম প্রতিবাদের অনন্য অনুভূতি ছড়িয়ে দিল। এই উৎসব সীমান্ত অঞ্চলের সাহিত্য চর্চায় একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই অনুষ্ঠানের যে প্রায়োজক যারা আমাকেই সুযোগটা দিয়েছেন আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলার, আর এই একটা যে খুব সুন্দর একটা পরিবেশ সন্ন্যাসী টিলা আমলিঘাট এখানে আসতে পারার জন্য কিছু ছিল, কমিটমেন্টস ছিল, কিন্তু যখন আপনাদের প্রায়োজকদের প্রতিনিধি আমার কাছে গেছিলেন, তো দুটো জিনিস আমাকে অ্যাট্রাক্ট করেছিল যে আমি কিছুটা টাইম বার করে আসতেই হবে বলে। বাংলা চর্চা মানে আমার পাঠ্যক্রমে চর্চাটা খুব একটা করা হয়নি। পাঠ্যক্রমে যখনই ঢুকে যেত তখন একটু ভয় লাগতো। ছোট ছিলাম আমি বাড়িতে সব থেকে, তো দাদারা ছিলেন হায়ার ক্লাসে, তো তখন একটা বই ছিল পাঠ সংকলন। 9-10 দুটো পাঠ ছিল, 9-10 পড়ানো হতো। তাতে সেই যেরকম এখনো খেয়াল আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদা বলে গল্পটা ছিল, দ্বিজেন্দ্রলাল রায়ের আমাদের ভারত আমার ভারতবর্ষ কবিতাটা ছিল, এইসব। তো এই দাদাদের বইগুলো উঠিয়ে পড়তাম। দীর্ঘ সময় ধরে ধান চাষিদের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশার ছায়া দেখা দিচ্ছিল। তবে কল্যাণপুর কৃষি মহকুমার পশ্চিম ঘিলাতলির দাওছড়া বাজারে সরকারের উদ্যোগে ধান সহায়ক মূল্যে ক্রয় প্রক্রিয়া শুরু হওয়ায় সেই হতাশার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, আগে সরকার কৃষকদের কথা বললেও কার্যত কোনো সহায়ক পদক্ষেপ ছিল না। বর্তমান সরকার নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরো আশা প্রকাশ করেন, এই বছর দাওছড়া ধান ক্রয় কেন্দ্রে আগের তুলনায় আরো উৎসাহ ও অংশগ্রহণ দেখা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়ক দেবরাজ বর্মন, বিডিও হিমেন্দু বিকাশ পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রথম দিনেই বিভিন্ন এলাকার কৃষকেরা সক্রিয় অংশগ্রহণ করেছেন, যা কৃষি খাতের বিকাশ এবং খাদ্য নিরাপত্তার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিধায়কের মন্তব্যে বোঝা যায়, সহায়ক মূল্যে ধান ক্রয়ের এই উদ্যোগ শুধুমাত্র ন্যায্য অর্থ নিশ্চিত করছে না,
বরং দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পৌঁছার কাজটুকু করে তাহলে সরকার কিন্তু এমপি বৃদ্ধি করা সরকারের সদিচ্ছার মধ্যে রয়েছে। কেন বললাম কথাটা? আমাদের যারা উৎপাদনের দিক থেকে সারা রাজ্যের মধ্যে প্রায় 7 নম্বরে পিছিয়ে রয়েছে, আমরা উৎপাদন করতে পারি না, বেশি নেওয়ার জন্য বলবো, তাহলে কিভাবে না? উৎপাদন আমাদের বৃদ্ধি করতে হবে। যদি বলুন কল্যাণপুর তো ভালোই হয়, হ্যাঁ ভালো হয়, কিন্তু কল্যাণপুরকে হিসাব করলে হবে না, সেটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ সরকারের কাছে রিপোর্ট রয়েছে। আমার সারা ডিস্ট্রিক্টে এগ্রিকালচারের সঙ্গে, বিশেষ করে ধান ক্ষেতের সঙ্গে কত একর জমি রয়েছে যুক্ত, কত কেজি ধান সেখানটা বা কত এমপি ধান উৎপাদন হয়, তার পার্সেন্টেজের সঙ্গে হিসাব করে সেই কোটাটা সারা রাজ্যে বৃদ্ধি করা হবে। গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী যুবকেরা ডম্বুর জলাশয়ে আয়োজিত বনভোজনের আগে সম্পূর্ণ এলাকাটি পরিচ্ছন্ন করেছেন। জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ছড়িয়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা লক্ষ্য করে তারা স্বচ্ছ ভারত অভিযানের আদর্শ অনুসরণ করে তৎক্ষণাৎ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। বাজার কমিটির উদ্যোগে এই বনভোজনে অংশগ্রহণকারীরা এলাকা আবর্জনা মুক্ত করে পরিবেশ রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। যুবকরা জানান, ডম্বুর জলাশয়ের মতো সুন্দর প্রাকৃতিক স্থান রক্ষা করা প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই উদ্যোগে উপস্থিত ছিলেন বাজার কমিটির সম্পাদক তরুণ দেবনাথ, সমাজসেবী গোপাল সরকার, গৌরাঙ্গ দাস সহ অন্যান্য কমিটির সদস্য। কমিটির পক্ষ থেকে সকল পর্যটক ও বনভোজনকারীদেরও অনুরোধ করা হয়েছে যেন কেউ প্লাস্টিক বা আবর্জনা সেখানে না ফেলে এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করেন। স্থানীয়রা যুবকদের এই সচেতনতার প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে এলাকার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা গন্ডাছড়া বাজার কমিটির যে যুব সমাজ, এই যুব সমাজ আমরা এই গন্ডাছড়া নাইরা চৌধুরী পাড়াতে আজকে আমরা বনভোজনে মিলিত হই। এখানে এসে দেখি যে পিকনিক স্পট অর্থাৎ বনভোজনের স্থান, সেখানে বিভিন্ন আবর্জনায় নিমজ্জিত। ত্রিপুরা রাজ্যের তথা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে যেমন নাইরপুরকুঞ্জে যেমন আসে পিকনিক পার্টি, এই নাইরোহা চৌধুরী পাড়াতেও প্রচুর এই শীতের মরশুমে বনভোজন করতে আসে। কিন্তু যারা বনভোজন করতে আসে, বনভোজন করে চলে যায়, যে আবর্জনা, বোতল, প্লাস্টিক, বিভিন্ন অসামঞ্জস্য জিনিস এখানে ভাঙ্গাচোরা অবস্থা ফেলে যায়, অর্ধমাত্র অবস্থা এখানে পড়ে রয়েছে। আমার গন্ডাছড়া বাজারের যে যুব সমাজ, আজকে আমরা এখানে পিকনিক করতে এসে আমরা প্রথমে স্বচ্ছ ভারত করি। আমি গন্ডাছড়া বাজার কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব, সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে অনুরোধ করব, যারা আমাদের এখানে পিকনিক করতে আসবেন আপনারা এইভাবে যত্রতত্র আবর্জনা ফেলে যাবেন না, এটাকে সৌন্দর্য বজায় রাখবেন। তার জন্যই আজকে আমরা এখানে প্রথমে স্বচ্ছ ভারত করি, এরপরে আমাদের পিকনিকের কাজ শুরু করি। এখানে আমাদের গন্ডাছড়া বাজার কমিটির মাননীয় সম্পাদক এখানে উপস্থিত আছেন, বাজার কমিটির বরিষ্ঠ নেতা সদ্য গোপাল সরকারজি এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ করব, এটার যাতে স্বচ্ছতা বজায় রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় রাতের অন্ধকারে এক মহিলার সঙ্গে ঘটল ভয়ঙ্কর পরিস্থিতি। এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে একটি লোহার ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে মহিলার একটি পা হঠাৎ ওই ব্রিজের ফাঁকে আটকে যায়। মুহূর্তের মধ্যে তার চিৎকারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিদিন বহু মানুষ এই ব্রিজটি ব্যবহার করেন, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। সৌভাগ্যক্রমে স্থানীয় বাসিন্দাদের তৎপর প্রচেষ্টায় মহিলার পা উদ্ধার করা সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এলাকাবাসী অভিযোগ করেছেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে বৃষ্টির খারাপ অবস্থার কথা জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির নিচ দিয়ে একটি ছড়া প্রবাহিত হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে, বড় দুর্ঘটনার অপেক্ষায় কি আছে তারা? এলাকাবাসীর অভিযোগ তুলেছেন,
দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা একজন বয়স্ক ভদ্র মহিলা প্রায় 60-65 হবে বয়স, উনি এদিকে যাইতে সময় পুরো পা ওইদিকে ঢুকিয়েছে। আচ্ছা, ঢুকে প্রায় 20 মিনিট ধরে আটকাইয়া আসছিল, অনেক কষ্ট করে এখন সবাই একটু হেল্প করিয়া বাইর করছে। এটা কোন জায়গা? সাবল দেখা যায় আচ্ছা, এটা কোনো মানে সংস্কার নাই না? আর কোনো সংস্কার নাই, কন্ট্রাক্টর কাজ করে একদম ফালতু কাজ করে, ওয়ান টাইম কাজ করে। শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে আতঙ্কের রূপ নেয় কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। প্রার্থনা শেষে ক্লাসে প্রবেশের সময় বিদ্যালয় ভবনের পেছন দিক থেকে হঠাৎ একদল মৌমাছি উন্মত্ত হয়ে ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপের মধ্যেও 10 থেকে 12 জন মৌমাছির কামড়ে আহত হন। আহতদের দ্রুত কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এক ছাত্রীকে সোনামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের এই ছাত্রীকে সাহায্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রাথমিকভাবে 1,500 টাকা তুলে দেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরীক্ষার আগে এমন ঘটনায় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এখন মৌমাছির ঝুঁকি থেকে বিদ্যালয়কে নিরাপদ করার দিকে সকলের নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছিল আজকে স্কুলে? আজকে স্কুলে ওই ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে বাসাতে একটা মধুর বাসা ছিল পিছনে, মধুর বাসার ভিতরে পাখি এসে ওই বাসাটাকে নাড়া দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে সব মৌমাছিগুলো এসে ক্লাসে ঢুকে স্টুডেন্টরা অর্ধেকে বেরিয়ে এসে এখানে একজনকে এমনভাবে আক্রমণ করে চতুর্দিকে, এর মাথা টাথা যত আছে সব কিছু মুখে ঢুকে বুকে আক্রমণ করার ফলে একজন টিচার এসে কিছু শার্টটা খুলে ওই মেয়েটার মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, কতজন আহত হয়েছেন? ও প্রায় 6-7 জন স্টুডেন্ট। বেশি ইনজুরি কি হয়েছে মেয়েটা? একজন হাসপাতালের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নেওয়া। ওই ছাত্রের নাম কি জানেন কি? নাম তো আমার এখন সঠিক মনে নেই। আচ্ছা, এখন কোথায় দেওয়া হয়েছে? এখন রেফার করা হয়েছে কাঠালিয়া থেকে ফায়ার সার্ভিস এসে কাঠালিয়া হাসপাতাল থেকে এখন রেফার করেছে মেলাগড় হাসপাতালে। সোমবার সকালে সিপাহীজলা জেলার উত্তর কলমচোরা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নামে আসাম রাইফেল ও বিএসএফ এর যৌথ বাহিনী, কিন্তু অভিযান শুরু হতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘবদ্ধ গাঁজা চাষিরা ধারালো অস্ত্র ও ইট পাটকেল হাতে নিয়ে চারিদিক থেকে ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা চালায়। চাষিদের ধারালো অস্ত্রের ঝলকানি ও লাগাতার ইট পাটকেল নিক্ষেপে 4 জন আসাম রাইফেল জওয়ান আহত হন। পরিস্থিতি সামাল দিতে প্রথমে যৌথ বাহিনীর জওয়ানরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শূন্যে প্রায় 15 থেকে 20 রাউন্ড গুলি ছোড়ে, তবে তাতেও উত্তেজিত গাঁজা চাষিরা পিছু হটেনি। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠলে অবশেষে যৌথ বাহিনীকে অভিযান স্থগিত করে সেখান থেকে সরে আসতে বাধ্য হয়। আহত জওয়ানদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে গাঁজা চাষিদের শুকনো গাঁজা সংগ্রহ করে ঘরে তোলার সময় চলছে। এই গুরুত্বপূর্ণ পর্যায়ে যাতে তাদের মজুদ গাঁজায় পুলিশের হাত না পড়ে সেই আশঙ্কা থেকেই তারা সংঘবদ্ধভাবে এমন দুঃসাহসিক হামলা চালায়। সব মিলিয়ে সোমবারের এই গাঁজা বিরোধী অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় কেন্দ্রীয় যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।